হ্যালো স্টুডেন্টস, যারা মাধ্যমিক 2026 এর ক্যান্ডিডেট তাদের জন্য মূলত আজকের এই ভিডিওতে থাকছে ভৌতবিজ্ঞানের নিউমেরিক্যাল নিয়ে আলোচনা। এমনি অন্যান্য প্রশ্নোত্তর তো তোমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না এবং দ্রুত চ্যাপ্টার ধরে রিভিশন দিলে সেগুলো হয়ে যাবে, কিন্তু নিউমেরিক্যালে অনেকের একটা দুর্বলতা থাকে, তাই আমি আপাতত 2-3টে ভিডিও নিউমেরিক্যালসের উপরেই দেবো। নিউমেরিক্যালস মানে গাণিতিক সমস্যা, যেটা অনেকে বলে ভৌতবিজ্ঞানের অঙ্ক। তো এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো মূলত 2024 এর কোশ্চেন, কারণ এই সকল ইয়ার মেইনলি 2024 আর তার আগে 23 বা 22 এগুলো কিন্তু তোমরা কমসে কম 3টে কোশ্চেন পেপার সলভ করবে। তোমাদের জন্য 25 এর কোশ্চেন পেপার ইম্পর্টেন্ট নয়, সুতরাং এটা করার দরকার নেই। তো এখানকার নিউমেরিক্যালগুলো আলোচনা করলে তোমাদের অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা শুরু করি। প্রথম একটা নিউমেরিক্যাল কোশ্চেন হলো, এসটিপিতে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা কত? তোমরা একটা জিনিস তো নিশ্চয়ই জানো, যে কোনো গ্যাসের মোলার আয়তন অবশ্যই সেটা এসটিপিতে কত? 22.4 লিটার। তার মানে 22.4 লিটার কোনো গ্যাস যদি আমরা নিই, তার মধ্যে মোল সংখ্যা হবে কত? 1। তাহলে 44.8 লিটার যদি নিই, যে কোনো গ্যাসই হোক, কার্বন ডাইঅক্সাইড বা যে কোনো গ্যাসই হোক, তার মোল সংখ্যা কত হবে? যেহেতু এটা 22.4 এর দ্বিগুণ, তাই মোল সংখ্যা হবে কত? 2। তাহলে এখানে বলতে এই 44.8 লিটারে কার্বন ডাইঅক্সাইড হোক, যে কোনো গ্যাসই হোক, তার মোল সংখ্যা কত হবে? 2। তাহলে এখানে মূল উত্তরটা হচ্ছে মোল সংখ্যা 2। এটা 1 মার্কসের কোশ্চেন। বলছি কি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক চাপ গুণাঙ্কের অনুপাত কত? অ্যাকচুয়ালি যে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ইকুয়াল টু কিন্তু চাপ গুণাঙ্ক, এবং যার মান হচ্ছে 1/273 ডিগ্রি C টু দি পাওয়ার -1। এই মানটি হয়তো জানো, কারণ এটা অন্য কোশ্চেনে লাগতে পারে, তাই আমি যা আলোচনা করব প্রতিটি কথাই কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং এখানে অনুপাত কি হবে? তাহলে নির্ণেয় অনুপাত, যেহেতু দুটো জিনিসই সমান, তাহলে নির্ণেয় অনুপাত, দুটো সমান জিনিসের অনুপাত কি হয়? 1:1, বা এটাকে যদি শুধু 1 বলো, কারণ 1:1 মানে 1/1, তো 1/1 কত আসে? 1ই আসে। তাহলে এটা লিখলেও কোনো অসুবিধা নেই। বলেছে প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি কি? তো এই সমীকরণটি হচ্ছে অ্যাকচুয়ালি মিউ ইকুয়াল টু a প্লাস বি বাই তরঙ্গ দৈর্ঘ্য, যেহেতু বলছে এটা কিন্তু ল্যামডা স্কোয়ার। তা এটা মূলত কিন্তু কশির সমীকরণ বলে। এটা তোমাদের বইয়ে ডিটেলস আলোচনা নেই, কিন্তু কশির সমীকরণ কোনো কোনো বইয়ে উল্লেখ আছে। এই যে সমীকরণ আছে, মিউ মানে কিন্তু প্রতিসরাঙ্ক, এখানে তোমরা নিচে লিখে দিতে পারো, যদি কোনো এমসিকিউতে আসে তাহলে তো কোনো ব্যাপার নেই। প্রতিসরাঙ্ক, মিউ প্রতিসরাঙ্ক। আর ল্যামডাটা কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর এখানে যে আরো নতুন দুটো লেটার দেখতে পাচ্ছ, এ আর বি, এই দুটো হচ্ছে ধ্রুবক রাশি। এখানে একটা কথা বলি, দেখো এটি ধ্রুবক, তার মানে মিউ এর সঙ্গে ল্যামডা কি আছে? বিপরীত সম্পর্কে আছে। অর্থাৎ কি না, আলোর প্রতিসরাঙ্ক মিউ ভ্যারিজাস 1/λ, অর্থাৎ কোনো আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, তার প্রতিসরাঙ্ক কমবে, বা তরঙ্গ দৈর্ঘ্য কমলে প্রতিসরাঙ্ক বাড়বে। অর্থাৎ এরা পরস্পরের বিপরীতধর্মী বা ব্যস্ত সম্পর্কে আছে। সম্পর্ক জিজ্ঞেস করলে বেরিয়ে আসবে। বলেছে কি, এখানে কোশ্চেন আছে 5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড, এই সংখ্যাগুলোকে মার্ক করবে, 30 সেকেন্ড সময় প্রবাহিত হলে মোট প্রবাহিত আধানের পরিমাণ কত? তো আমরা কি জানি, আমি এখানে পুরো ভাষা লিখছি না, এটাতে একটু লিখে দিই। আমরা জানি কিউ ইকুয়াল টু সি ইন্টু টি। সি মানে আধানের পরিমাণ, কিউ মানে প্রবাহ মাত্রা, টি মানে সময়, কিসে? সেকেন্ডে। তো সেই হিসাবে অতএব কিউ ইকুয়াল টু
সি মানে প্রবাহ মাত্রা কত 5 অ্যাম্পিয়ার ইন্টু টি মানে কত সেকেন্ড 30 সেকেন্ড। এখানে সেকেন্ড না দিয়ে যদি ঘন্টা থাকতো আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হতো, এবং আধানের একক কিন্তু হচ্ছে কুলম্ব। তাহলে এক্ষেত্রে কত কুলম্ব হলো 150 কুলম্ব। এগুলো ছোট ছোট প্রশ্ন, তাই ছোট উত্তরেই হয়ে যাবে। এইটা কোশ্চেন একটু 2 মার্কসের মধ্যে থাকে। কিরকম বলা আছে দেখো, এ হচ্ছে একটি মৌল যার পরমাণু ক্রমাঙ্ক 86, ভর সংখ্যা 222, সেটার থেকে আলফা এবং বিটা কণা নির্গত হওয়ার পর ফাইনালি এই মৌলে পৌঁছালো যার পরমাণু ক্রমাঙ্ক 84, ভর সংখ্যা 220। তো মূলত কয়টি আলফা কণা কয়টি বিটা কণা বেরিয়েছে সেটা নির্ণয় করতে হবে। তা ধরি এক্সটি আলফা কণা ও ওয়াইটি বিটা কণা নির্গত হয়েছে। একদম পুরো কিভাবে লিখতে হয় সেইভাবে আমি অঙ্কটা করাচ্ছি। আলফা কণা কতটি ধরেছি এক্সটি, বিটা কণা ধরেছি ওয়াইটি। তো আলফা কণা যদি নির্গত হয় তাহলে ভর সংখ্যা কত কমে 4 একক। তার মানে অতএব 4 ইন্টু এক্স, কারণ একটি আলফা কণার ভর হচ্ছে ভর সংখ্যা 4, তাহলে এক্সটি কত 4x, আর ভর সংখ্যা 222 থেকে কমে 210 হয়েছে। তাহলে আমরা কি লিখব 222 মাইনাস 210, তার মানে আমার 4x ইকুয়াল টু কত হলো 12। তার মানে x ইকুয়াল টু কত হবে 4 দিয়ে 12কে ভাগ করলে 3। তাহলে আলফা কণা কটি বেরিয়েছে 3টি। এবার বিটা কণার জন্য আমরা কি করব, জায়গাটা নেই আমি এখানে লিখছি। অতএব বিটা কণার বেলা একটা জিনিস লক্ষ্য করো, পরমাণু ক্রমাঙ্ক কততে এসে দাঁড়িয়েছে 86 থেকে 84। তো এভাবে লেখো, অতএব এই 86 মাইনাস একটি আলফা কণা বেরোলে পরমাণু ক্রমাঙ্ক 2 কমে, তো আমার 3টি বেরিয়েছে, তাহলে 3 ইন্টু 2 এইটুকু কমে যাওয়ার কথা। কিন্তু একটি বিটা কণা বেরোলে পরমাণু ক্রমাঙ্ক 1 বাড়ে, কিন্তু বিটা কণা কটা ধরেছি আমরা ওয়াইটি, তাহলে ওয়াই ইন্টু 1 এই বেড়ে টেরে কততে দাঁড়িয়েছে 84-এ। কথাটা ভাববে ভালো করে, 86 থেকে 3টি আলফা কণা বেরিয়েছে। একটি আলফা কণার জন্য 2 একক পরমাণু ক্রমাঙ্ক কমে যায়, এখানে 2, তাই 3 ইন্টু 2 এটা মাইনাস করে দেবো আমি। কিন্তু বিটা কণার জন্য যুক্ত হয় কত, প্রতিটি বিটা কণার জন্য একটি করে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পায়। তার মানে কি হলো, এখানে 86 মাইনাস 3 দুগুণ 6 প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইনালি কততে পৌঁছেছি 84-এ। তো এটা মাইনাস করলে কত হয় 80 প্লাস ওয়াই ইকুয়াল টু কত 84। তার মানে ওয়াই ইকুয়াল টু কত হলো 4। তাহলে উত্তর কি লিখবে, 3টি আলফা কণা আর 4টি কি কণা বিটা কণা। এটা ভালো করে একটু লিখবে, এখানে জায়গার অভাব। এই হলো এই ধরনের অঙ্ক। এটা যদি ভালো করে বোঝো তাহলে দেখবে আর এ ধরনের যে কোনো অঙ্কই দেখ তোমরা কমপ্লিট করতে পারবে। এবার বলেছে কি, যে এই যে চার্লসের সূত্র, বয়েলের সূত্র থেকে পি ভার্সেস ভি বা পি ভার্সেস 1/v এই লেখচিত্রের প্রকৃতি কি এগুলো আসে, এবং ইভেন এমসিকিউতে দেখেছি লেখচিত্রের ছবি দিয়েও বলে কোনটি সঠিক। তো আমরা কি জানি, পি ভ্যারিজাস 1/v বা উল্টো কথাটা ভি ভ্যারিজাস 1/p, এটা কিসের সূত্র, বয়েলের সূত্র। তো এটাকে যদি আমরা এভাবেও লিখতে পারি, তার মানে পি ইকুয়াল টু যদি দিই কে ইন্টু 1/v, এই 1/v গোটাটাকে যদি একটা পদ তোমরা ধরো, তাহলে পি এর সঙ্গে এ কি সম্পর্কে আছে, পি এর সঙ্গে ভি হলো ব্যস্ত সম্পর্ক, কিন্তু পি এর সঙ্গে 1/v কি সম্পর্কে আছে, সরল সম্পর্ক। তা সরল সম্পর্কের জিনিস থাকা মানে কি, এর মান বাড়লে এই গোটাটার মান বাড়বে, 1/v এর মান বাড়বে। আর শুধু ভি এর বেলা কি হবে, পি বাড়লে ভি কমে কিন্তু 1/v বাড়বে, পি বাড়লে 1/v বাড়বে, পি কমলে 1/v কমবে। সেক্ষেত্রে লেখচিত্রটি হবে এই প্রকৃতির, অর্থাৎ মূল বিন্দুগামী লেখচিত্র হবে। এখানে এও হলো নির্ণেয় লেখচিত্র। তাহলে বলবে কি, যে পি ভার্সেস বা পি বনাম 1/v, এটা ব্র্যাকেটে দিবে, এর লেখচিত্রটি মূল বিন্দুগামী, এটাই কিন্তু মূল কথা, উত্তরটা মূল বিন্দুগামী সরল রেখা, কোনো
বক্ররেখা বা উপবৃত্তাকার, বৃত্তাকার এইসব কোনো কিছু না। তাহলে লিখতে হবে মূল বিন্দুগামী সরল রেখা। চিত্রটা দিয়ে এর উত্তরটা দিতে হবে। এইটুকু কথা হচ্ছে মূল কথা, প্রকৃতি। এবার বলেছে যে অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 24 × 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তাহলে এসআই সিস্টেমে এই এককে বা এসআই এককে এর মান কত হবে? এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করে। এই যে পার ডিগ্রি সি কথাটা আছে, এটা আর অন্য কোনো বিষয়ের উপর নির্ভর করে না। তাহলে প্রতি ডিগ্রি, ধরো 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি, সেলসিয়াসে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি যে কথা, কেলভিনে 1 কেলভিন উষ্ণতা মানে 1 ঘর বৃদ্ধি একই কথা। যদি দুটারই বৃদ্ধি একই হয় তাহলে সেলসিয়াসে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যা হবে এসআইতেও তা হবে। তার মানে এখানে উত্তরটা কি হবে? উত্তরটা হবে এসআই এককে ওই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একই থাকবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু একই থাকবে বলতে ওটাই লিখে দিবে 24 × 10⁻⁻6 কেলভিন টু দি পাওয়ার -1 এইরকম লিখে দেবে। অর্থাৎ মানটা একই থাকবে, এখানে k টু দি পাওয়ার -1। এবার এই চিত্রটি দেওয়ানিং কোশ্চেনে দেওয়া আছে এরকম যে একটি বর্তনীতে 6 ওহম আর 3 ওহমের রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তার সঙ্গে আবার 1 ওহম একটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে টোটাল বর্তনীর তুল্য রোধ কত হবে? তা আমি এ থেকে শুরু করে বি এর মধ্যে দুটো রোধ দেখো সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি, একটি 6 একটি 3। এবার এই বি এর পর আবার একটি 1 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করেছি। আমার মূল কথা হবে এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত টোটাল তুল্য রোধ কত হবে। যদি আমরা ধরি এ থেকে বি পর্যন্ত তুল্য রোধ ইকুয়াল টু আর ওহম, তার মানে সমান্তরাল সমবায়ের সূত্র কি 1/r ইকুয়াল টু এখানে যে দুটো রোধ যুক্ত আছে কি 1/6 প্লাস 1/3। তার মানে দেখো 1/r ইকুয়াল টু এখানে লসাগু হচ্ছে 6, তো 1 + 2 হবে। অর্থাৎ কি না 1/r ইকুয়াল টু ওপরে 3/6 কাটলে কত 2, মানে 1/2। তার মানে এ আর বি এর মধ্যে তুল্য রোধ কত পেলাম? 2 ওহম পেলাম। এবার তোমরা এইটুকু জায়গা ভেবে নাও এ থেকে বি এর মধ্যে 2 ওহম আছে, তারপরে আবার শ্রেণী সমবায় কত আছে? 1 ওহম। তাহলে আমরা বলতে পারি এ থেকে সি পর্যন্ত তুল্য রোধ, শ্রেণী সমবায়ের তুল্য রোধ বের করার নিয়ম হচ্ছে কি সরাসরি রোধ দুটোকে যোগ করা। প্রথমে 2 ওহম পেয়েছি আর এখানে 1 ওহম আছে, 2 + 1 ওহম মানে কত হলো? 3 ওহম। তো এটাই হলো ফাইনালি আমাদের তুল্য রোধের উত্তর। এবারে বড় কোশ্চেন, এটা 3 মার্কসের থাকে এই অঙ্কগুলো। 2024-এর কোশ্চেনে দেখবে তোমরা এগুলো পেয়ে যাবে। কি বলা আছে? -3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন 750 সিসি। সংখ্যাগুলোকে মার্ক করে নেবে। গ্যাসটি স্থির চাপে, চাপ কিন্তু স্থির আছে এই কথাটা ইন্ডিকেট করবে। উত্তপ্ত করা হলো কতটুকু? যতক্ষণ না তার আয়তন 1 লিটার হয়। ছিল এটা, হলো এটা, চাপ স্থির। চূড়ান্ত উষ্ণতা কত? তো এক্ষেত্রে তোমরা লিখবে কি যে আমরা জানি V1/T1 ইকুয়াল টু V2/T2। তো মূল সমীকরণটা কিন্তু এরকম P1 V1/T1 ইকুয়াল টু P2 V2/T2। তো যখন চাপ স্থির থাকে তখন চাপ পদটিকে বাদ দেবে, এই পিটাকে বাদ দেবে। আর যদি আয়তন স্থির থাকে তাহলে এই আয়তনটাকে বাদ দিয়ে লিখবে। আর যদি উষ্ণতা স্থির থাকে তাহলে উষ্ণতাকে বাদ দিয়ে সমীকরণ লিখবে। তা আমাদের এখানে চাপ স্থির, তাই দেখো এই সমীকরণের মধ্যে চাপের কোনো কথা নেই। তো এখানে V1 এটা বলবে কি? এটা হচ্ছে প্রাথমিক
আয়তন মানে প্রথমে যে আয়তন দেওয়া থাকবে সেটা কত দেওয়া আছে 750 সিসি। আর T1 মানে হচ্ছে প্রাথমিক উষ্ণতা ইকুয়াল টু -3 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে অবশ্যই 273-এর সঙ্গে -3কে যোগ করতে হবে, কারণ উষ্ণতাটাকে আমাদের কেলভিনে প্রকাশ করতে হবে। এটা কেলভিন করলে কত হয় 270K। এইবার V2 মানে হচ্ছে অন্তিম বা চূড়ান্ত বলে, অন্তিমও বলতে পারো চূড়ান্ত বলতে পারো, অন্তিম আয়তন। এই অন্তিম আয়তন হচ্ছে 1 লিটার। তো শুরুতে এককটা কি আছে সিসিতে, তো লিটারে তো করা যাবে না, সিসি করতে হবে, তাহলে 1000 সিসি, এককটা সেম আনতে হবে, এটা বিশেষ করে লক্ষ্য রাখবে। T2 মানে হচ্ছে কি, T2 মানে অন্তিম বা চূড়ান্ত উষ্ণতা। তো এটা তো আমাদের কোশ্চেন মার্ক বের করতে বলেছে, তাহলে অতএব V1 এর জায়গায় আমরা বসাবো কত 750 বাই T1, T1 মানে কত 270 ইকুয়াল টু V2 এর জায়গায় কত বসাবো 1000 সিসি, যেটা T2 এর জায়গায় T2। এখানে 0 0 কাটলে 25 দিয়ে এটা কাটলে 3, 25 দিয়ে এটা কাটলে 4, 0 40, 3 দিয়ে 27কে কাটলে কি 9, তার মানে T2 ইকুয়াল টু কি পেলাম 9 গুণন 40 360। এটা কিন্তু 360 ডিগ্রি সেন্টিগ্রেড হবে না, 360K হবে। তার মানে অতএব চূড়ান্ত বা অন্তিম উষ্ণতা, চূড়ান্ত উষ্ণতা, উত্তর ক্লিয়ার লিখবে 360। আমরা অঙ্কটা স্টার্ট করেছিলাম ডিগ্রি সেন্টিগ্রেডে, তাই কেলভিনে আমরা উত্তর দিতে পারবো না, ডিগ্রি সেন্টিগ্রেডে আসতে হবে। এর জন্য এর থেকে মাইনাস করতে হবে কত 273, এত ডিগ্রি সি। এবার কিন্তু কেলভিন হবে না, যেটা হচ্ছে 87 ডিগ্রি সি, এটাই উত্তর। আচ্ছা, তো যদি তোমরা এখানে অঙ্কগুলো বুঝতে পারো, আমার বোঝানোটা যদি তোমরা বুঝতে পারো, অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটাতে অবশ্যই একটা কমসে কম লাইক দেবে, আর আমার সঙ্গে থাকো। আমি টেস্ট পেপার থেকে ধারাবাহিকভাবে নিউমেরিক্যালগুলো সলভ করে দেব, প্রয়োজনে কিছু কিছু জায়গায় অন্য কঠিন কোশ্চেনগুলো আলোচনা করব। এবার পরে নিউমেরিক্যালে আসি। এবার বলা আছে কি 4 অ্যাটমসফিয়ার চাপে, এটা মাথায় রাখবে, 4 অ্যাটমসফিয়ার চাপ ওরা কিন্তু বলে দিয়েছে, এই চাপ উল্লেখ মানে মার্ক করে নিলে উষ্ণতা কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের, যার H = 1, পারমাণবিক গুরুত্ব 1, এর আয়তন কত। এই অঙ্কটা মূল সূত্র কোনটা আমরা লিখবো এরকম, আমরা জানি PV = nRT। এখানে PV = nRT, এখানে P মানে হচ্ছে কি চাপ, তো চাপ কত অ্যাটমসফিয়ার আছে 4 অ্যাটমসফিয়ার, তাকে ইংলিশে ATM লেখে। V মানে কত আয়তন, আয়তনটা তো বের করতে বলেছে PV। N মানে কি মোল সংখ্যা, তো মোল সংখ্যা বের করার সূত্রটা কি N = W/M, W মানে প্রদত্ত ওজন বাই আণবিক গুরুত্ব। প্রদত্ত ওজন কত গ্রাম বলেছে 8 গ্রাম, আর হাইড্রোজেনের আণবিক গুরুত্ব শুনে নাও H2, একটি হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত 1, তাহলে 1 × 2, দুটি আছে তাহলে 2, তাহলে এখানে লিখব 2। এখানে কাটাকাটি করতে পারো নাও করতে পারো। আর মানে হচ্ছে কি আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটা সে আর এর মান দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার। তারপরে কি আছে মোল টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1, এই এককটাও কিন্তু তোমরা মনে রাখবে, লিটার অ্যাটমসফিয়ার এককে এর মান এটা, অন্য এককে কিন্তু মান আলাদা, সেটাও একটু মুখস্থ করে রাখবে। এবার PV = nRT, উষ্ণতা, T = কি উষ্ণতা, উষ্ণতা কত দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু কেলভিনে করতে হবে 273K, মানে এটা যোগ করলে হয় 300K। বুঝে গেলে কথাটা। এবার আমরা লিখব অতএব PV, P কত 4,
ভি কত বের করতে হবে, এন কত 8/2, আর কত 0.082, টি মানে কত 300। এবার দেখো আমরা যদি এই 4 দিয়ে 8কে ক্যান্সেল করি, 2 আর 2 তো কাটলই, তার মানে ভি ইকুয়াল টু কত হলো 0.082 ইন্টু 300। এখানে গুণ করার জন্য আমি একটা জিনিস বলি, এই তিনটে শূন্যর জন্য, দুটো শূন্যর জন্য দশমিক দুঘর ডান দিকে সরে যাবে, সরে গেলে কত হবে মূলত 8.2, তাকে গুণ করব 3 দিয়ে, তাহলে 3 দুগুণ 6, 3 আটে কত 24। দেখো গুণটাও ইজিলি হলো। অতএব নির্ণেয় আয়তন যেটা বের করতে বলছে ইকুয়াল টু 24.6। এবার আয়তনের এককটা কি লিখব, আমাদের এই যে আর এর মান আছে সেটা কিসে আছে লিটার অ্যাটমসফিয়ারে, তাহলে এত কি লিখব লিটার। একদম ক্লিয়ার, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এই টাইপের পিভি ইকুয়াল টু এনআরটির উপর ভিত্তি করে যে যে অঙ্কগুলো আসে টেস্ট পেপারে ধারাবাহিকভাবে 10টা পেজের খুব দ্রুত করে নেবে, 10টা পেজ চেক করবে, কম থাকলে আরও বেশি পেজ চেক করবে, এবং তাতে যদি কোনো অঙ্ক সমস্যা হয় তাহলে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবে যে এবিটি এর অমুক পেজের অত নাম্বার হতে পারে, এরকম করে বলবে, বা পর্ষদের অমুক পেজের অত নাম্বার আমি পারিনি, তাহলে আমার নেক্সট ভিডিওতে সেটা ইনক্লুড করব। এইবার হচ্ছে 11 নম্বর, একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি আলোকরশ্মি কত কোণে, প্রশ্ন কিন্তু কোণটাই, কত কোণে আপতিত হলে, তার মানে আপতন কোণ যেটাকে আই দিয়ে লিখি, সেই আই এর মান কত হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতিকোণ কত হবে 20 ডিগ্রি। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে কৌণিক কোণটা সেটা যেটাকে এ দিয়ে লেখা হয় তার মান কিন্তু 60 ডিগ্রি, এটা মাথায় রাখবে। তো ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে সমীকরণটা কি, তো সেটা লিখবে, আমরা জানি ন্যূনতম চ্যুতিকোণ যেটা ডেল্টা এম বলে সেটা কিন্তু 2i মাইনাস এ। অতএব আমি সংক্ষেপে বলছি, ডেল্টা এম মানে ন্যূনতম চ্যুতিকোণ কত বলছে 20 ডিগ্রি, তার মানে এটা কত হবে 20 ডিগ্রি মাইনাস 2 ইকুয়াল টু 2i মাইনাস এ, এ মানে কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে এখান থেকে তোমরা লক্ষ্য করো 2i যদি ডান দিকে থাকে, মনে করো এখানে লিখলাম, 60 কোথায় আসবে বাঁ দিকে এসে 20-র সঙ্গে অ্যাড হবে, তার মানে কত ডিগ্রি হবে 80 ডিগ্রি। অতএব i ইকুয়াল টু কত পেলাম আমরা 40 ডিগ্রি। অতএব নির্ণেয় আপতন কোণ ইকুয়াল টু 40 ডিগ্রি। তো যদি তোমরা 10টি বা 15টি পেজ টেস্ট পেপারের পর্ষদ যদি তোমরা হাতে পেয়ে থাকো, দ্রুত পর্ষদের পেজগুলো করবে, তার নিউমেরিক্যালগুলো এর মধ্যেই সলভ করে শেষ করবে, তাহলে ফিজিক্যাল সায়েন্সের নিউমেরিক্যালের হাত থেকে বাঁচতে পারবে। প্রসঙ্গক্রমে বলি, ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন পেপার, বিশেষ করে মাধ্যমিকের কোশ্চেন পেপার ভালো করে চেক করো, প্রত্যেকটা জায়গায় অঙ্কের ছোঁয়া কিন্তু থাকে, শুধু কেমিস্ট্রিতে থাকে না। তাই কেমিস্ট্রির চ্যাপ্টারের উপর যদি চ্যাপ্টার ধরে একটু জোর দাও, কেমিস্ট্রির আনসারগুলো ক্লিন করতে পারবে এবং সেখানে অঙ্কের মতো ফুল মার্কস পাওয়া যায়। আর ফিজিক্স তো অ্যাভয়েড করা যাবে না, নিউমেরিক্যাল থাকবে, যারা ফুল মার্কস পেতে চাও তাই দ্রুত টেস্ট পেপারের নিউমেরিক্যালগুলো শেষ করো। এবার 12 নম্বর কোশ্চেন কি বলেছে, 2 মিলিমিটার বেধের, মানে 2 মিলিমিটার থিকনেসের একটি কাচের ফলক আছে, সেটা অতিক্রম করতে একটি আলোক রশ্মির কত সময় লাগবে। আমার তাহলে কি বের করতে হবে, সময়, এই টাইমটা বের করতে হবে। আর কাচের প্রতিসরাঙ্ক বলেছে 1.5। তো কাচের প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু কি, সূত্র কি, শূন্য মাধ্যমে আলোর বেগ তোমরা যদি নিজেরা এই নিউমেরিক্যাল সলভ করো তাহলে বইয়ের চ্যাপ্টারে খুঁজে খুঁজে কনসেপ্ট নিয়ে সলভ করবে। যেমন আমি মিউ ইকুয়াল টু যে লিখছি, এই লেখাটা যখন লিখবে সলভ করতে গিয়ে তখন কিন্তু প্রতিসরাঙ্ক সম্পর্কেও তোমাদের ধারণা ক্লিয়ার থাকবে এবং মনেও থাকবে। শূন্য মাধ্যমে আলোর বেগ, আর যে মাধ্যমের প্রতিসরাঙ্ক নিয়ে কথা বলছি সেই মাধ্যমে আলোর বেগ। তো ওই মিউ এখানে কাচের প্রতিসরাঙ্ক কত বলা আছে, এখানে বলা আছে 1.5। আর শূন্য মাধ্যমে আলোর বেগ তো নিশ্চয়ই তোমরা জানো, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড।
আর যে মাধ্যমে এই কাচ মাধ্যমে আলোর বেগের কথা আমরা করছি ওই মাধ্যম বলতে এখানে কাচ মাধ্যম, তাহলে আমরা লিখবো এখানে কাচ মাধ্যমে, এখানেও কাচ লিখে নেবে, মাধ্যমে আলোর বেগ। দেখো কোনাকুনি যদি একে জায়গা পাল্টে এটা এখানে যাবে, এই 1.5 এখানে আসবে, তার মানে আমি কি বলতে পারি, অতএব কাচ মাধ্যমে আলোর বেগ আমরা ক্যালকুলেট করে পাবো। এখানে কি করে পাবো, উপরে তো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর এই 1.5 কথাটি আসবে কোথায়, নিচে 1.5। আর তোমরা তো জানো 1.5 দিয়ে 3 কে কাটলে 2 হয়, তাহলে এখানে কত পেলাম, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখানে যে কাচ মাধ্যমের কথা বলা হয়েছে তার আলোর বেগ, তার মধ্য দিয়ে আলো গেলে এই বেগে যায় 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমাকে কত বলেছি, 2 মিলিমিটার বেগ, অতএব 2 মিলিমিটার বেদের কাচ ফলক অতিক্রম করতে আলোর সময় লাগবে, সময় ইকুয়াল টু কি, দূরত্ব বাই গতিবেগ, এটা তোমরা জানো। দূরত্ব কত, 2 মিলিমিটার, আর গতিবেগ কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। দেখো এটা মিলিমিটার, এটা মিটার, তো আমাকে চেঞ্জ করতে হবে উপরেরটা। 2 মিলিমিটারকে আমরা যদি মিটারে নিয়ে আসি তাহলে 0.002 মিটার হবে, আর নিচে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশনটা বোঝাচ্ছি, 2 থেকে যদি আমরা দশমিক তুলে দিই তো নিচে আমরা এখানে বেগ কত পেয়েছিলাম, বেগ পেয়েছিলাম 2 পেয়েছিলাম, তাই এখানে 3 হবে না, এটা 2 হবে, তো এটাও কত হবে, 2। তাহলে 2 × 10⁸ তো লিখলাম, এইখানকার দশমিক তুলতে গেলে আমাদের নিচে কত আসবে, 1 এর পাশে 3টে 0, তাহলে এত মিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ড কাটলে এটা কি আসবে, সেকেন্ডটা উপরে গিয়ে উত্তরটা এখানে আসবে, এককটা কি, সেকেন্ডে, তো সময় তো সেকেন্ডেই হয়। তো এবার 2 আর 2 তো কাটছি, তো মূলত কি হচ্ছে, 10⁸ আসে আর এখানে 3টে 0 আসে, তাহলে ওভারঅল উপরে যখন যাবে তো নিচে হচ্ছে কি 1/10⁻11টা 0 এত সেকেন্ড। তো এটা যখন আমরা উপরে লিখবো 10⁻11 সেকেন্ড। বোঝা গেল অঙ্কটা কিভাবে হলো, নিশ্চয়ই কঠিন লাগেনি। আর একটিখানি সমস্যা আছে, কিরকম, আমার জাস্ট আগের ভিডিওতেও আমি কতগুলো ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, সেখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ তোমাদের করতে বলেছি টেস্ট পেপার থেকে 15টা পেজ। তো এখানকার এই ইয়ারের কোশ্চেনে এটা দেওয়া ছিল, কীরকম ছিল, বলা আছে বাদিকে দেখো, বলা আছে নোবেল গ্যাস, ইনভার, সর্বনিম্ন তড়িৎ, ঋণাত্মক মৌল, আর এই একটা সমীকরণ, ডান দিকে কার সঙ্গে কার মিলবে। উত্তর করার নিয়ম হলো তোমরা এইরকম ধরে ধরে বক্স বানিয়ে নেবে, যেরকমটা এখানে দেখতে পাচ্ছ, বাম স্তম্ভ ডান স্তম্ভ লিখে নিলে, বাম স্তম্ভে যেখানে যে প্রশ্নটি ছিল সেটা ঠিকঠাক লিখবে, অর্থাৎ 1 2 3 যা আছে তাই কোশ্চেনের মতো লিখবে। ডান দিকে যখন নোবেল গ্যাস মেলাতে যাবে, এখানে নোবেল গ্যাস মানে কিন্তু RN মানে রেডন, তাহলে তার কোশ্চেন নাম্বার কত আছে, বি, তাহলে এখানে লিখবে বি এবং যা লেখা আছে তাই উত্তর লিখবে। এবার চলে আসি ইনভার, ইনভার কিন্তু একটি সংকর ধাতু, তাই এখানে উত্তরটা কোনটা লিখবো, ডি, ডি লিখে পাশে যা লেখা আছে তাই লিখব, একটি সংকর ধাতু। এবার হচ্ছে কি, সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে সিজিয়াম, তাহলে এখানে কোনটা লিখবো, এ লিখে লিখবো সিএস, যা দেওয়া আছে তাই, আর এই বাকিটা তো তোমরা জানোই, কার্বন দ্বারা বিজারণ, তাহলে এখানে উত্তর কি, সি, কার্বন দ্বারা বিজারণ। তো এখন মাধ্যমিকের প্রিপারেশন মানে হচ্ছে টেস্ট পেপার সলভ করা, যত সলভ করবে তত রিভিশন হবে। আর ফিজিক্যাল সায়েন্সের
ভালো মার্কস পাওয়ার নিয়ম হলো প্রত্যেকটা চ্যাপ্টার খুঁটিয়ে পড়তে হবে। এর মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা ডে বাই ডে ভাগ করে নিয়ে প্রত্যেকটি চ্যাপ্টার তোমরা কমসে কম 2 থেকে 3 বার কিন্তু রিভিশন দেবে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে আর ইম্পর্টেন্ট জায়গাগুলো মার্ক করবে। সাথে অ্যাটলিস্ট 15টি পেজ টেস্ট পেপারে সলভ করবে, সেটা পর্ষদ হলে বেশি ভালো হয়। যতক্ষণ পাওনি ততক্ষণ এবিটিএ সলভ করবে। আর তোমরা যদি আমার চ্যানেলকে ফলো করো তাহলে আমি বেশ কটা ইম্পর্টেন্ট কোশ্চেন আর নিউমেরিক্যাল বিশেষ করে আমি বেশি করে করিয়ে দেব। তো আজ এ পর্যন্ত, থ্যাংক ইউ।